সুপ্রিয় দর্শক, শুভ সকাল। দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে সবাইকে জানাই স্বাগত। সাথে আছি আমি নূর মোহাম্মদ ভূঁইয়া। দর্শক, এই আয়োজনে আমরা দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোর প্রধান শিরোনাম নিয়ে আলোচনা করে থাকি। একই সাথে আমাদের সাথে ভার্চুয়ালি একজন অতিথিও যুক্ত থাকেন, তার সাথেও আমরা কথা বলবো এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। চলুন দর্শক, দেরি না করে চলে যাই অনুষ্ঠানের মূল আয়োজনে। দর্শক, শুরুতেই আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর পত্রিকা। দেশ রূপান্তর পত্রিকায় আজকে যে শিরোনাম করেছে তারা, যেখানে রয়েছে অন্যায্য নজরদারিতে শাস্তি, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মোবাইল ফোনের লোকেশন সংক্রান্ত তথ্য এনটিএমসি থেকে সংগ্রহ করে বিভাগীয় মামলায় শাস্তি দেওয়া হচ্ছে। এদিকে রয়েছে এনটিএমসির কর্মজীবী অথবা সাধারণ নাগরিক তথ্য সংগ্রহে আইনগত কোনো বৈধতা নেই। পাশে একটি ছবি এখানে প্রকাশ পেয়েছে, যেখানে রয়েছে বিভিন্ন দাবিতে গতকাল রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করেন বুয়েট সহ একাধিক বেসরকারি প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে রয়েছে 3 বিক্ষোভে দিনভর স্থবির ঢাকা। অর্থাৎ দর্শক, গতকালকে ঢাকাতে আমরা দেখতে পেয়েছি যে 3টি স্থানে 3 রকমের বিক্ষোভ হয়েছে। কোথাও শ্রমিক আন্দোলন, কোথাও শিক্ষার্থীদের আন্দোলন, এভাবে কিন্তু বিভিন্ন জায়গায় বনানী এবং টেকনিক্যাল মোড়, শাহবাগ পৃথকভাবে আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলনের কারণে গতকালকে কিন্তু আমরা রাজধানী দেখতে পেয়েছি যে 3টি পয়েন্টে গাড়িগুলো স্থবিরতা দাঁড়িয়েছে এবং জনভোগান্তিও সৃষ্টি হয়েছে। এদিকে রয়েছে কর্মকর্তাদের জবাবদিহি না থাকায় ব্যবসায় বড় বাধা। সিপিডির সংলাপে বক্তারা বলেন, কর জিডিপি অনুপাত বৃদ্ধি ও কর ন্যায্যতা প্রতিষ্ঠা জরুরি। দরিদ্রের ধনীদের সমান কর ভার বহন করতে হবে। এদিকে রয়েছে নির্বাচন বিরোধীরা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে বললেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালেহউদ্দিন আহমেদ। এদিকে রয়েছে ভোটের দিন মাঠে থাকবে সেনাবাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যেই কিন্তু ভোটের দিন নির্বাচন সুষ্ঠু করতে এবং সব ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ভোটের দিন মাঠে থাকবে সেনাবাহিনী। ডাকসু নির্বাচনে প্রচারণা শুরু। প্রার্থীদের চূড়ান্ত প্রার্থী 471 জন এবং ভিপি পদে 45 জন। প্রথম দিনেই ভাঙ্গা হলো ছাত্র শিবিরের পেস্টুন, নারী প্রার্থীর মুখে বিকৃত। এদিকে রয়েছে সাংবাদিকদের আইজি প্রিন্স 700 আসামি এখনও পালাতক। এক বন্দরে দাম কমে, আরেক বন্দরে বেড়ে যায়। ভারত থেকে পেঁয়াজ আমদানি। অর্থাৎ দর্শক, ভারত থেকে কিন্তু পেঁয়াজ আমদানি করবে না এমনটি জানিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়, তবে ভারত থেকে এখন পেঁয়াজ আমদানির একটা সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এদিকে রয়েছে দেওয়ানিতে নিত্য দীর্ঘশ্বাস। বিচারাধীন 17,69,000 মামলা। আইন সংশোধনের পরও সুফলের অপেক্ষা। শর্ত ও ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে 12 লাখ মামলা। সালিসি বা মেডিয়েশন বিকল্প হতে পারে। এদিকে রয়েছে একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকার পক্ষে 89% মানুষ। রয়েছে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, 40 দেশের প্রতিনিধি দল। নামে বেনামে 65 কোটি টাকার আত্মসাৎ। ফজলুর রহমানের পদ 3 মাস স্থগিত করল বিএনপি। অর্থাৎ দর্শক, বেশ কয়েকদিন থেকে, গত 2 দিন থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি বিএনপির নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে নানান কথা উঠেছে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু বিএনপি তার 3 মাসের পদ স্থগিত করেছে। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তর পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। দর্শক, শুরুতে আমরা যেমনটি বলেছিলাম যে প্রতিদিনে আমাদের সাথে একজন ভার্চুয়ালি অতিথি যুক্ত থাকেন, তারই ধারাবাহিকতায় আজকেও আমাদের সাথে একজন অতিথি যুক্ত থাকবেন। আজকের বিষয় হচ্ছে, আজকে কিন্তু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 49তম মৃত্যুবার্ষিকী। তার উপলক্ষে আজকে আমাদের সাথে সরাসরি অনলাইনে যুক্ত হবেন মোহাম্মদ জিহাদউদ্দিন, নজরুল গবেষণা সদস্য, নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ড। জনাব জিহাদউদ্দিন, আপনাকে স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। জি, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
আহ, জনাব জিয়াদউদ্দিন, আজকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী। তার অনেক অবদান রয়েছে এই বাংলাতে। তার জীবনানন্দ সম্পর্কে একটু আমাদেরকে জানাবেন। জি। আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এশিয়ান টেলিভিশনের প্রতি আমাকে এই বিশেষ দিনে আহ, যুক্ত করবার জন্য। কাজী নজরুল ইসলাম তিনি আমাদের জাতীয় কবি। আহ, তিনি শুধু আমাদের জাতীয় কবি নন, তিনি আসলে গোটা পৃথিবীর, আহ, আমি বলবো যে মানব মুক্তির একজন কাণ্ডারি। তিনি নিজে তার শেষ অভিভাষণে, যেটি তিনি দিয়েছিলেন 1941 সালের 6 এপ্রিল কলকাতার মুসলিম ইনস্টিটিউট হলে, সেইখানে তিনি বলেছিলেন যে আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই আমি কেবল এই দেশেরই এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের। তো কাজী নজরুল ইসলামকে আমরা পেয়েছি আমাদের জাতীয় কবি হিসাবে। তিনি একটি দেশের জাতীয় কবি। জাতীয় কবি শব্দটি বলতে খুব সহজ মনে হয়, আসলে একটি দেশের জাতীয় কবি তিনি একটি দেশের অন্যতম পরিচিতি বা আইডেন্টিটি। তিনি একটি দেশের আলোকবর্তিকা বা লাইট হাউস। তো কাজী নজরুল ইসলাম তিনি এই যে বাঙালি জাতি, এই বাঙালি জাতি তাকে কিন্তু জাতীয় কবি হিসাবে বরণ করে নিয়েছিল 1929 খ্রিস্টাব্দের 15 ডিসেম্বর তারিখে কলকাতার এলবার্ট হলে। অর্থাৎ আমাদের জীবনে তার অবদান এত গভীর, এত সুদূর প্রসারী ছিল যে তার জীবদ্দশায় মাত্র 30 বছর বয়সে তাকে গোটা জাতি জাতীয় কবি হিসাবে গ্রহণ করেছিল। এবং সেই অনুষ্ঠানে আপনারা জেনে থাকবেন যে সভাপতিত্ব করেছিলেন বিজ্ঞানাচার্য প্রফুল্লচন্দ্র রায় এবং প্রধান অতিথি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সভাপতির বক্তব্যে আচার্য প্রফুল্লচন্দ্র রায় বলেছিলেন যে কাজী নজরুল ইসলামকে বুঝতে পারলে এক একজন বাঙালি মহামানবে বা অতি মানবে পরিণত হবে। আর নেতাজি বলেছিলেন যে আমি ভারতবর্ষের এমন কোনো প্রদেশ নেই যেই প্রদেশে আমি যাইনি, যাদের জাতীয় সঙ্গীত শুনবার সৌভাগ্য হয়নি, এমন কোনো প্রদেশ নেই। কিন্তু কাজী নজরুল ইসলামের দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, এই একটি গানের মতো প্রাণ মাতানো সঙ্গীত আমি কোথাও শুনিনি। আমরা যুদ্ধে যাব তার গান গেয়ে, আমরা দেশ স্বাধীন করব তার আচ্ছা গান গেয়ে। জি জি ভাই। জনাব জিয়াদউদ্দিন, আপনার আপনার কাছে আমি একটি জিনিস জানতে চাচ্ছি, সেটি হচ্ছে কাজী নজরুল ইসলাম সাহিত্যকর্মে বিদ্রোহী ও মানবতার চেতনা কিভাবে প্রতিফলিত হয়েছে? আচ্ছা, তিনি তো আগাগোড়া মানব মুক্তির একজন কবি। মানব মুক্তির দর্শনটি হচ্ছে তার মূল দর্শন। তিনি যখন দেখলেন যে মানুষের উপর বৈষম্য হচ্ছে, নিপীড়ন হচ্ছে, নির্যাতন হচ্ছে, সেই সময়টিতে তিনি নির্যাতিত নিপীড়িত মানুষের হয়ে তিনি কলম ধরলেন। তাদের মুখে তিনি ভাষা দিলেন, তাদের হাতে তিনি শক্তি দিলেন, তাদের হৃদয়ে তিনি আত্মবিশ্বাস তিনি জাগ্রত করিয়ে দিলেন। তিনি লিখলেন যে গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। এবং সকল অত্যাচারী, সকল জালিম, সকল নিপীড়ক, নির্যাতকের বিরুদ্ধে তিনি কলম ধরলেন। আমরা জানি যে পরাধীন ভারতবর্ষে স্বাধীন কবি ছিলেন কাজী নজরুল ইসলাম। অর্থাৎ তিনি স্বাধীনতার জন্য লিখলেন। একটি জাতিকে পরাধীন রেখে কবি সাহিত্যিকরা কেবল কেবল নন্দন তত্ত্ব নিয়ে আলোচনা করবে, সাহিত্যকে কেবল বিনোদনের উপাদান হিসাবে ব্যবহার করবে, আচ্ছা তার বিরুদ্ধে আচ্ছা, শেষ কাজী আর নজরুল ইসলাম শেষ আরেকটি লিখেছিলেন। প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, যেটা হলো কাজী নজরুল ইসলাম কোন ধর্মীয় এবং সামাজিক বিষয়কে তিনি লেখনীর ক্ষেত্রে গুরুত্ব দিয়ে থাকেন? হ্যাঁ, কাজী নজরুল ইসলাম তো আসলে সকলের কবি। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির কবি। তিনি সকল মানুষকে তিনি ধারণ করেছেন। সকল মানুষই হচ্ছে তার লেখার মূল উপজীব্য বিষয়। মানুষকে তিনি মুক্ত করতে চেয়েছেন এবং এই পৃথিবীকে যত সমস্যা আছে, আমরা যেমনটি বলেছি যে বৈষম্য, অত্যাচার, নিপীড়ন, এই সমস্ত বৈষম্য বা সমস্যাগুলোকে বিদূরিত করে সাহিত্যের মাধ্যমে, রাজনীতির মাধ্যমে, আমরা জানি তিনি কেবল কবি ছিলেন না, তিনি কেবল সাহিত্যিক ছিলেন না, তিনি ছিলেন সম্পাদক, তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের একদম পায়োনিয়ার, তিনি ছিলেন একজন রাজনীতিবিদ। তিনি কত বড় রাজনীতিবিদ ছিলেন, তিনি ভারতবর্ষের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সর্বপ্রথম লিখিতভাবে তার ধূমকেতু পত্রিকায় 1922 সালের 13 অক্টোবর তারিখের সংখ্যায় একেবারে লিখিতভাবে তিনি বলেছিলেন যে আমি ভারতের পূর্ণ স্বাধীনতার ঘোষণা করছি। এই ভারতের এক পরিমাণ অনুপরিমাণ মাটিতে
কোনো বিদেশির আধিপত্যটুকু থাকবার কোনো অধিকার থাকবে না, তাদেরকে এই দেশ থেকে চলে যেতে হবে। তো এই যে দেখুন, তিনি বড় রাজনীতিবিদ ছিলেন, তিনি বড় সমাজ সংস্কারক ছিলেন, তিনি ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে তিনি কলম ধরেছিলেন, তিনি অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের হয়ে তিনি কলম ধরেছিলেন। তো এই যে তার এই যে কাজগুলো, সেগুলো সকল মানুষের জন্য, সকল দেশের জন্য। সেই কারণে তিনি বলেছিলেন জি যে আমি শুধু এই দেশের নই, এই সমাজের নই, আমি সকল জি দেশের, সকল মানুষের। তো এই কবিকে আজকে আমরা ৪৯তম তার মৃত্যু দিবসে আমরা স্মরণ করছি। তাকে আসলে প্রতিদিন আমাদের স্মরণ করতে হবে, প্রতিদিন আমাদের চর্চায়, আমাদের চর্চায় রাখতে হবে। কাজে থাকতে হবে, তাহলে আমরা লাভবান হব। জি, ধন্যবাদ জনাব জিহাদউদ্দিন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন জিহাদউদ্দিন নজরুল, গবেষক ও সদস্য, নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ড। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় আজকে শিরোনামে উঠে এসেছে যে ভোট যুদ্ধে প্রাণবন্দর ক্যাম্পাস, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণায় প্রথম দিন। চূড়ান্তভাবে লড়ছে ভিপি ৪৫ জন এবং জিএচ ১৯ এবং এজিএস পদে ২৫ জন প্রার্থী। টোটাল মোট প্রার্থী লড়ছে ৪৭১ প্রার্থী। নির্বাচনের দিন ৮ ভোট কেন্দ্র, ৩ স্তরের নিরাপত্তা, হলগুলো নিষিদ্ধ থাকবে বহিরাগতদের প্রবেশ। এদিকে রয়েছে ৩ অর্থনীতিবিদের অভিমত, উচ্চ মূল্যস্ফীতি সহ ১০ কারণে দারিদ্র্য বৃদ্ধি। অর্থাৎ ৩ অর্থনীতিবিদ বলেছে যে দারিদ্র্য বৃদ্ধি কেন হচ্ছে। তারা বলছেন যে রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া কোনো কিছুই হবে না, বললেন ডক্টর মোস্তফাকে মুজিরি। এবং আরেকজন বললেন বিনিয়োগ ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ ২ জায়গায় বড় ঘাটতি রয়েছে। এদিকে আরেকজন বললেন সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে তেমন কোনো উন্নতি হয়নি। অর্থাৎ দর্শক, যদি দারিদ্র্য থেকে মুক্তি পেতে হয়, তাদের ধারণা হচ্ছে যে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন এবং বিনিয়োগ ও কর্মসংস্থানেরও প্রয়োজন। পাশাপাশি রয়েছে সামাজিক নিরাপত্তারও জোরদার দিয়েছেন তারা। পাশে রয়েছে নির্বাচনী প্রচারণা শুরুতেই প্রার্থীদের নানা প্রতিশ্রুতি। অর্থাৎ দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই যে প্রার্থীরা কিন্তু নানান প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। এদিকে রয়েছে চট্টগ্রাম বন্দরে অস্বাভাবিক ট্যারিফ আরোপের প্রস্তাব, ঋণের বোঝার খেসারত কেন দিবেন ব্যবসায়ীরা। এক লাফে ৪১% পর্যন্ত ট্যারিফ বাড়ানোর প্রস্তাব প্রায় সব খাতেই। সেবার মান না বাড়িয়ে তৎপর ক্ষুব্ধ সেবা প্রার্থীরা। পাশে রয়েছে জুলাই অভ্যর্থন নিয়ে বিতর্কিত বক্তা ফজলুর রহমানকে দলীয় পদ থেকে ৩ মাসের জন্য স্থগিত। এদিকে রয়েছে লাগামহীনভাবে বেড়ে যাচ্ছে খেলাপি ঋণের পরিমাণ ও হার, ঋণ বিতরণ ও বিনিয়োগ বাড়ার প্রবৃদ্ধিতেও ধীর গতি। ব্যাংকগুলোতে মূলধন ঘাটতি দীর্ঘমেয়াদী হচ্ছে। খেলাপি ঋণের প্রভাবে নেতিবাচক সব সূচক, ক্লান্তিকালীন চ্যালেঞ্জ এখন ব্যাংক খাতের মধ্যে। রয়েছে নির্বাচনের তারিখ নিয়ে কোনো সমস্যা নেই, সংস্কার ও বিচার ফেব্রুয়ারির মধ্যেই সম্ভব, বললেন এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ। এদিকে রয়েছে সিপিডির অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান ল্যাংলাখোড়া, আইনে চলছে ভ্যাট কার্যক্রম। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তর পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। এই মুহূর্তে আমাদের রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। ইত্তেফাক পত্রিকায় আজকে শিরোনাম করেছে জুলাই সনদ নিয়ে সুজনের সংলাপে বক্তাদের প্রশ্ন, এত নোট অব ডিসেন্ট ও সুপারিশ গণভোট কিভাবে। রয়েছে প্রচারণায় সরগরম ক্যাম্পাস, ভোট কেন্দ্র বাড়ানোর দাবি। ডিগ্রি বানাম ডিপ্লোমা প্রকৌশলীর খেতাবদের দ্বন্দ্ব। এদিকে পাশে একটি ছবি প্রকাশ পেয়েছে যেখানে রয়েছে ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়ায় ৩ দাবিতে গতকাল মঙ্গলবার আমরা দেখতে পেয়েছি রাজধানী শাহবাগে আন্দোলন করেছে বুয়েট শিক্ষার্থী সহ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, আরও বিভিন্ন প্রাইভেট এবং পাবলিক প্রকৌশলী বিশ্ববিদ্যালয়গুলো। শাহবাগে বুয়েট, গাজীপুর ডিপ্লোমা শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ। আজ লং মার্চ টু ঢাকা কর্মসূচি প্রকৌশলী শিক্ষার্থীদের। এদিকে রয়েছে ১ বছরে ৫,০০০-এর বেশি রাজনৈতিক নেতাকর্মী গ্রেপ্তার, সারা দেশে ১,৬৮,৫৭৫ মামলা। সিপিডির সমীক্ষা, বিদ্যমান কর হারে অন্যায্য মনে করেন ৮২% ব্যবসায়ী। ১ বছরে কর ফাঁকি ২,২৬,০০০ কোটি টাকা। ভ্যাট নিরীক্ষা প্রয়োজন, কিয়ামত পর্যন্ত বন্ধ থাকবে এনবিআর চেয়ারম্যান। এদিকে রয়েছে ভেনেজুয়েলা উপকূলের দিকে ৩ মার্কিন যুদ্ধজাহাজ। কলম্বিয়া সীমান্তে সেনা মোতায়েনের
ভেনেজুয়েলার। দর্শক, এ ছিল দৈনিক ইত্তেফাক পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, আমার হাতে রয়েছে দৈনিক সময়ের আলো পত্রিকা। সময়ের আলো পত্রিকা আজকে শিরোনাম করেছে চিকিৎসকের জবানবন্দি, হেলিকপ্টার থেকে করা গুলি মাথায় ঢুকে বেরিয়ে যায় পিঠ দিয়ে। অর্থাৎ দর্শক, জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে কিন্তু গুলি ছড়া হয়েছিল, সেই গুলির একটি জবানবন্দি নেওয়া হয়েছে যে হেলিকপ্টার থেকে যে গুলি করা হয়েছিল তা মাথায় ঢুকে এবং পিঠ দিয়ে বের হয়ে গিয়েছে। এদিকে রয়েছে তত্ত্বাবধায়ক ফিরলেও কার্যকর পরবর্তীতে আপিল বিভাগের সিদ্ধান্তের অপেক্ষা, রিভিউ আবেদন শুনানি শুরু, আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে। রয়েছে গণসংযোগে সরগম, স্ট্রাইকিং ফোর্স সেনাবাহিনী, ক্যাম্পাসে ঢুকতে পারবে না বহিরাগতরা। 28 পদে চূড়ান্ত প্রার্থী 471 এবং বাদ যাবে 38 জন। অর্থাৎ দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু সেনাবাহিনীর একটি কঠোর অবস্থান থাকবে এবং থাকবে আইনশৃঙ্খলা বাহিনী সহ 3 স্তরের নিরাপত্তা। অর্থাৎ সুষ্ঠু এবং অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে সব ধরনের প্রচেষ্টা করে যাবে প্রশাসন পক্ষ থেকে, এবং কি যেদিন নির্বাচন হবে সেদিন কিন্তু বহিরাগতদের প্রবেশও নিষেধাজ্ঞা দিয়েছে এরই মধ্যে। এদিকে রয়েছে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে নির্বাচনের স্বার্থে জুলাই সনদে ছাড় দেবে বিএনপি, কমিশন আলোচনা তুলে ধরা হবে চূড়ান্ত মতামত। অর্থাৎ দর্শক, সামনে আমরা জানি যে ঐক্যমত কমিশনে আবারও বসতে যাচ্ছে এবং সেই কমিশনে কিন্তু চূড়ান্ত আলোচনা আসবে জুলাই সনদের বিষয়ে। সেখানে বিএনপি ছাড় দেওয়ার কথা কিন্তু জানিয়েছেন, তাদের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। দর্শক, পাশে রয়েছে এশিয়া কাপে অফিস সহকারী বনে গেছেন ভিডিও অ্যানালাইস্ট। যার কথা বলছেন তিনি অনেক দিন ধরেই এই কাজ করছেন, তবে ওনার সার্টিফিকেট নেই। বাংলাদেশ সার্টিফিকেট ছাড়া কত কিছুই তো হয়। এদিকে রয়েছে 6 জেলায় 309 আসনের শুনানি, গাজীপুরের আসন বাড়ায় প্রশংসায় পৃথক হতে চায় দোহার নবাবগঞ্জ। শক্তিশালী বিএনপির ভয় গ্রুপিংয়ে আসন্ন 3 আসনে চমক দেখাতে চায় এনসিপি, সাংগঠনিকভাবে ভালো অবস্থানে থাকায় জামায়াত জানাতে চায় চ্যালেঞ্জ। অর্থাৎ দর্শক, আমরা দেখতে পেয়েছি বিএনপির একই জায়গায় কিন্তু 2-3টি প্রার্থী রয়েছে এবং তাদের মধ্যে গ্রুপিংও সৃষ্টি হয়েছে, কিন্তু এদিকে এনসিপি প্রতিটি আসনেই কিন্তু একজন করে প্রার্থী দিতে চায়, আর জামাতও চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। সেটি কি সুযোগ নিবে কিনা এনসিপি এবং জামাত, সেটি এখন কিন্তু প্রশ্ন থেকে যায়। দর্শক, এই ছিল আজকের দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম, যেখানে বেশিরভাগই কিন্তু উঠে এসেছে নির্বাচন এবং সংস্কার কথাগুলোই। একই সাথে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের বিষয়ও। দর্শক, সেই সাথে শেষ করব আজকের এশিয়ান সংবাদ বিশ্লেষণ। আগামীকালও ঠিক একই সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টেলিভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।